দেশের আনাচে কানাচে যেখানে অপরাধ সেসব ঘটনার সাপ্তাহিক সংকলন ক্রাইম সিন। ক্রাইম সিন টিম তুলে ধরতে চাই আপনার, আমার, আমাদের আশপাশের আলোচিত সেসব ঘটনার বিশ্লেষণ এবং সবশেষ সঠিক তথ্য। দর্শক, আমরা সবাই কখনো না কখনো কোনো না কোনো অপরাধের শিকার হচ্ছে। সেসব ঘটনা আমরা যেমন জানি, স্বীকার করে কর্তৃপক্ষ। আর তাই আপনি যখন ভুক্তভোগী, সেসব ঘটনা আপনার মতো করে উপস্থাপন করে ক্রাইম সিন। অবৈধভাবে গড়ে তোলা একটি বহুতল ভবন মুক্তিযোদ্ধাদের নামে লিখে দেওয়ার দাবি জানিয়েছেন একজন বীর মুক্তিযোদ্ধা। আর তাতেই তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে একটি চক্র। নামে বেনামে মামলায় ফাঁসানো হয় তাকে। এমনকি যে নারীকে তিনি জীবনে কখনো চোখেই দেখেননি, তাকে দিয়ে করানো হয়েছে একটি ধর্ষণ মামলা। সেসব মামলাগুলোর তদন্তে পুলিশের ভূমিকাও রহস্যজনক। সেই ঘটনা অনুসন্ধানে নেমেছে ক্রাইম সিন। রাজধানীর টিকাটুলির মোড়। অবৈধভাবে জায়গা দখল করে এই বহুতল ভবনটি করা হয়েছে। গণপূর্ত মন্ত্রণালয়ে এমনই অভিযোগ জানিয়েছিলেন মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন আহমেদ। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নামে মন্ত্রণালয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে জায়গাটি সরকারের পরিত্যক্ত সম্পত্তি হিসেবে ঘোষণা করা হয়। এরপর জায়গাটি অসচ্ছল মুক্তিযোদ্ধাদের দেয়ারও আবেদন জানান এই মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধাদের জন্য আমি একটা পরিত্যক্ত সম্পত্তি খুঁজে মাননীয় মন্ত্রী মহোদয়ের সুপারিশ ক্রমে একটি আবেদন করেছি এই পরিত্যক্ত সম্পত্তিটি উদ্ধারের জন্য। এর কয়েক মাস পরই একটি ফোন আসে গিয়াসউদ্দিনের মোবাইলে। আপনি কোথায়? বাসায়। আপনি চেষ্টা শোনেন, ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে শোনেন। আপনার নামে মালিক বাবা থানায় কেস করছে, ওসি কামরুল দিয়ে কেস করাইছে। চাঁদাবাজির একটা করাইছে 64 লাখ টাকার, আরেকটা করাইছে রেপ কেস। এটা ওয়ারেন্ট বেরিয়েছে। এটা ভূমি দখলকারী আব্দুল মানিকের স্ত্রী রোয়ানা আফরিনের ফোন। তখন ফোনের এই হুমকি আমলে নেননি গিয়াসউদ্দিন, কিন্তু এই ফোনের হুমকিটাই যে সত্য সেটা জানা গেল গত নভেম্বরে। গিয়াসউদ্দিনের বাসায় হাজির হন সিআইডির কর্মকর্তা শামীম আহমেদ। সেদিন অবশ্য গিয়াসউদ্দিন বাসায় ছিলেন না। সেদিনই গিয়াসউদ্দিন জানতে পারেন নাজনীন আহমেদ নামে এক নারী 2015 সালের 17 নভেম্বরে সাভার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। একটি অপরিচিত যার ঠিকানাবিহীন একটি মহিলা দ্বারা একটি মামলা দায়ের করছে। আমাকে সিআইডির তরফ থেকে আমি একটি কাগজ পাই, সেই কাগজে আমি দেখতে পাই। কিন্তু নাজনীন আক্তারের মেডিকেল পরীক্ষার প্রতিবেদনের তথ্য বলছে নাজনীন আক্তার ধর্ষণের শিকার হয়েছেন। এই প্রতিবেদন নিয়েই নাজনীন আক্তার হাজির হন এই আইনজীবীর কাছে। তার মাধ্যমে মামলা করা হয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে। ঢাকা মেডিকেলে ভর্তি ছিলেন, মেডিকেল থেকে সার্টিফিকেট আমাদেরকে এনে দিয়েছে। সেই সার্টিফিকেট অনুযায়ী দেখলাম যে র্যাপের আলামত এখানে মেডিকেল সার্টিফিকেটে হয়ে গেছে। ওই অনুযায়ী আমরা মামলাটা লিখলাম। এর পরবর্তী 9-11 তারিখে আমরা মামলাটা ফাইল করলাম নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এ। সেখানে মামলাটা আপনার এফআইআর হিসেবে রুজু করলেন জজ সাহেব এবং তো সুষ্ঠু তদন্ত করার জন্য সাভার মডেল থানায় ওসিকে নির্দেশ দেওয়া হলো। আদালত মামলাটি তদন্তের দায়িত্ব দেন সাভার মডেল থানার পুলিশকে। সাভার থানা পুলিশের তদন্তে দেখা যায় পুলিশ আসামির নাম ঠিকানা খুঁজে না পেলেও ঘটনার সত্যতা খুঁজে পেয়েছে। এমনকি ঘটনাস্থলে বেশ কিছু সাক্ষীর জবানবন্দিও নিয়েছে সাভার থানা পুলিশ। আসামিকে খুঁজে পায়নি কেন জানতে চাওয়া হলো সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে। সঠিক পরে এফআইআর দিছে, আমরা মামলা দিছি, ঘটনা আমরা পাইনি বলে তো আমরা ফাইনাল রিপোর্ট দিছি। চাকরি দিয়ে দিতাম। ফাইনাল রিপোর্ট তো ঘটনা তো সঠিক। এখন ঘটনা তার সার্টিফিকেট আছে, তার রেপের সার্টিফিকেট আছে, সবকিছু আছে, আমরা পাই না। আলামত কি দিছিল? আলামত মানে সার্টিফিকেট আছে না, আর ওই যে কাপড় চোপড় এগুলা তো পাইলে তো আমরা চাকরি দিতাম। বাকি কখন আসছিল আপনাদের কাছে? আমার মনে হয় আসি নাই, আমার কাছে আসি নাই। এর কাছে আসতে পারে, আসলে তো ফাইনাল হবে না। আমি তো সাক্ষী পাচ্ছি না, তা আমি কিভাবে দিব? কেউ পাচ্ছি না এবং বাড়িও আসতেছে না। লেখা ছিল ঠিকানা, সেই ঠিকানা তো আমরা যদি সঠিকই পাইতাম তাহলে তো পাইতামই, তাহলে তো চাকরি ঠিকানা সঠিক ছিল পাই নাই। বাড়ি না পাইলে আমরা কিভাবে ডেট করবো? অনেক জায়গা দিচ্ছে ইয়ে। তাহলে ঘটনাস্থলের খসড়া মানচিত্র করলো কিভাবে, সন্দেহ হলো। ক্রাইম সিন টিম এবার ঘটনাস্থল সাভারের হেমায়তপুরের জাদুর চরে। দেখা হলো বাড়ির মালিকের সাথে। তার কাছেই জানতে চাওয়া হলো এই ঘটনা জানেন কিনা।
ঢাকা থেকে সিআইডি অফিসার আসার পরে ওই সিআইডি অফিসারের মুখের থেকে আমরা শুনছি, এর আগে কোনো আমরা শুনি না। আমাদের কেউ জানেন এই ঘটনা, আমরা না জায়গা লগে আমরা আগে চিনেই না মনে করেন। এবার জানতে চাওয়া হলো পুলিশ এসেছিল কিনা। কখনো কি থানার পুলিশ আসে নাই? না, কোনো থানার পুলিশ আসে নাই, কোনোদিন আসে নাই। বাড়ির অন্য ভাড়াটিয়ারাও একই কথা জানালেন। ঘটনা ঘটি নাই, আমরাও জানি না। আমরা এই মহিলা পুরুষকে কোনোদিন দেখি নাই, আমরা জানছি যখন ওই সিআইডি স্যার আসছে তখন আমরা জানছি। সাভার থানা পুলিশের তদন্ত বলছে তারা নাকি আসামিকে খুঁজে পাননি, অথচ মামলাটি পুনরায় তদন্তের জন্য সিআইডিতে যাবার পর দৃশ্যপট পাল্টে যায়। সিআইডি এবার আসামির নাম ঠিকানা খুঁজে পেলেও বাদীকে খুঁজে পাচ্ছে না। আমি বাদিনীকে খুঁজতে গিয়ে বাদিনীর তার আর্জিতে উল্লেখিত দুইটা ঠিকানা, একটা হলো সে বনশ্রীর ঠিকানা, আর একটা হলো তার স্থায়ী বাড়ি সিলেটের ঠিকানা। দুই ঠিকানায় আমি যথাযথ পন্থায় তদন্ত করে ঠিকানার সঠিকতা পাইনি। ক্রাইম সিনের মতো ঘটনাস্থলে গিয়ে তারাও জেনেছেন সেদিন এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে গিয়ে আমরা ঘটনার সমর্থনে কোনো সাক্ষ্য প্রমাণ পাইনি। এমনকি বাড়িওয়ালাও এই ঘটনা যে তার বাড়িতে কোনো ভাড়াটিয়ার রুমে এই 22/10/2015 তারিখে ঘটেছে এরকম কোনো কথা তারা বলেন নাই। ঘটনা যাই ঘটুক না কেন, মিথ্যা মামলায় গ্রেফতার আতঙ্কে এখনো পালিয়ে বেড়াচ্ছেন গিয়াসউদ্দিন আহমেদ। দর্শক দেখছেন ক্রাইম সিন, ফিরছি একটু পরেই, আমাদের সাথে থাকুন। দর্শক স্বাগত আরো একবার, দেখছেন ক্রাইম সিন। লবিং করে বা প্রক্সি দিয়ে পরীক্ষায় পাশ করানোর ঘটনা নিশ্চয়ই অনেক শোনা গেছে, কিন্তু কখনো কি কেউ শুনেছেন দিনের পর দিন পরীক্ষা দেওয়ার পরেও তার ফলাফল আসেনি? ঠিক এমন একটি ঘটনা ঘটেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর ক্ষেত্রে। পরীক্ষার ফল না আসার কারণ খুঁজতে গিয়ে তিনি জানতে পারেন তাকে যে প্রবেশপত্র দেওয়া হয়েছে সেটি ভুয়া। আর এই ভুয়া প্রবেশপত্র দেওয়ার অভিযোগ উঠেছে রাজধানীর সরকারি তিতুমির কলেজের বিরুদ্ধে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক পাশ করছে ছাত্রী তানিয়া আক্তার। রাত দিন খেটে লেখাপড়া করে 2014 সালের তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা দেন সরকারি তিতুমির কলেজ থেকে। যতগুলো বিষয়ের উপর পরীক্ষা ছিল সবগুলোতেই অংশগ্রহণ করেন তিনি। আমি গত বছরে ডিগ্রি ফাইনাল ইয়ার পরীক্ষা দিচ্ছি। আমাদের ঠিক করছিল মিরপুর বাংলা কলেজে। আচ্ছা, সবগুলো পরীক্ষা অ্যাটেন্ড করছিলেন? জি। ফলাফল প্রকাশিত হয় 2016 সালের 10 সেপ্টেম্বর। ভালো পরীক্ষা দিয়েছেন, তাই অপেক্ষা ছিল ভালো ফলাফলেরও। কিন্তু ফল প্রকাশ হলো পাশ ফেলের কোনো ঘরেই তানিয়ার নিজের নাম খুঁজে পাননি। হতভম্ব হয়ে পড়েন তানিয়া। আমার নেটে অনেকবার দেখাচ্ছে নেটে, কিন্তু সার্চ দিয়ে আমার কোনো রেজাল্টে আসে না। পাস করছি কিনা বা কোনো সাবজেক্টে কোনো আমার গভর্নমেন্ট হয়েছে কিনা, এরকম কোনো সাবজেক্টে কোনো কিছু আসে না। পরে তানিয়া ও তার স্বজনেরা কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলেও সেখান থেকে তাদের সুস্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি। তারপর কলেজে আসা হয়েছে, তারপর ওরা বলছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় দিয়ে তো অ্যাডমিটগুলো আসে, ওনারাই করছে সমস্যাটা। আর আমরা তো হাতে হাতে করি না, এটা তো নেটের সাহায্যে করা হয়েছে, হয়তো বা তারা ভুল করছে। কোনো উপায় না পেয়ে তানিয়ার স্বজনেরা যোগাযোগ করেন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে। সেখানে গিয়ে তারা জানতে পারেন যে তিতুমির কলেজ থেকে তানিয়াকে যে প্রবেশপত্রটি দেওয়া হয়েছিল সেটি ভুয়া। কলেজের সব বকেয়া পরিশোধ করার পরও তানিয়ার নামে আসলে কোনো প্রবেশপত্রই ইস্যু করা হয়নি। আইডি ভবনে যাওয়া হয়, ওইখান থেকে আমার মানে এডমিটটা দেখা হয়। ওরা কম্পিউটারের মাধ্যমে কিভাবে দেখছে আমি জানি না। ওনারা বলছে যে এটা তো জালিয়াতি করা হয়েছে, এটা জাল এডমিট দেওয়া হয়েছে আপনাকে কলেজ থেকে। এই বিষয়ে জানতে সরকারি তিতুমির কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে চাইলে বাধা হয়ে দাঁড়ায় ছাত্রলীগ পরিচয় দেয়া এই ছাত্র। মানে আমি এই যে রেস্টুরেন্ট, আমি ছাত্রলীগ, বুঝতে পারছেন? কিন্তু ছাত্রলীগ আপনি দায়িত্ব দিচ্ছে কলেজ দেখাশোনা করার, বুঝি না আপনি কি বলতে চাইতেছেন? না না, ওই যে বলতেছেন যে ঢুকেন না দিকে। না না, ভিতরে তো অবশ্যই তাদের দায়িত্ব আছে। তাদের যে আপনারা যে প্রতিবেদন তৈরি করতেছেন তারা কিন্তু জানতেছেন। এটা কিন্তু প্রিন্সিপাল যদি শুনে তাহলে কিন্তু আমাদের প্রবলেম হবে। আমরা তো জানি কি প্রবলেমটা হয়। প্রবলেম হয় না, ইভেন চাকরি চলে যায়, ইভেন অনেক দিনের চাকরি চলে ওঠে। শেষ পর্যন্ত কথা হয় কলেজের অধ্যক্ষের সাথে। ঘটনা শুনে তিনি তার কক্ষে ডেকে আনেন প্রশাসনিক শাখার কর্মকর্তা কর্মচারীদের। আমার কাছে আসলে জি স্যার বলছে আপনাকে আসতে পারেন পারেন কে না বলছে ডেকে নিতে দেখি নতুন এদিকে আসো, মেয়েটা এদিকে যাও, কোনো কথা বলো। একজন না দুজন কে আসতে পারবে আমার কাছে? তাকে ডেকে দিন। এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলতে রাজি হননি অধ্যক্ষ, তবে বিষয়টিকে পরে সমাধান করে দেবার আশ্বাসও দিলেন। আমি বলবো যে মেয়েটা সমাধান করে দেন, ভালো বলবো, কিন্তু আমার হচ্ছে আমার কাছে দেন, কলেজে শাস্তি দেন, কিন্তু মেয়েটা মুক্তি আমরা তো কি কারণে এমন ঘটনা ঘটল জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
অ্যাডমিট কার্ডটা যেটাকে দেওয়া হলো এটা স্যার কলেজ থেকে দেওয়া হয়েছে কিনা? আমার কথা ক্লিয়ার, আমি তো সমাধান এটা পুরো ভুয়া 2 নম্বর কেন চলে সব ঠিক আছে মেরুন করছে সত্য সত্য তো এখন ওই যে অ্যাডমিট কার্ডের বেসিস না এটা বেসিস করা হতো না কি ঘটেছে সেটা খোলাসা করেনি কর্তৃপক্ষ, কিন্তু একটি বছর হারিয়ে গেল তানিয়ার শিক্ষা জীবন থেকে। ফলাফল না পেয়ে মানসিকভাবেও ভেঙে পড়েছেন তিনি। এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তানিয়ার স্বজনেরা। আমার ছোট বোনের যে এরকম ভাবে কাজটা করা হলো, পরীক্ষা দিল কিন্তু রেজাল্ট আসলো না, একটা বছর যে মিস হলো, এর বিচার চাই আমরা। এমন ভুয়া প্রবেশপত্র এলো কোথা থেকে? এই প্রশ্নের উত্তর জানতে ক্রাইম সিন টিম এবার গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ে। কথা হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে। যে ভুক্তভোগী সে বুঝে এর যে কষ্ট বা যে সাফারিং, কাজে আমরা চাই না যে কোনো শিক্ষার্থী বিনা কারণে এই ধরনের অবস্থার শিকার হোক। বিষয়টি জানার পর দায়ীদের শনাক্ত করতে তাৎক্ষণিকভাবে 3 সদস্যের একটি তদন্ত টিমও করে দেন তিনি। আমার অ্যাটেনশনে আসায় আমি আমাদের সংশ্লিষ্ট অনুষদের ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক এবং কম্পিউটার শাখার যে দায়িত্বে আছেন তাদেরকে মার্ক করেছি এবং আমি সেখানে বলেছি বিষয়টা তদন্ত করে দেখে, তারপর পরীক্ষা নিরীক্ষা করে দেখে তারপর আমাকে রিপোর্ট করার জন্য, এজন্য যা ব্যবস্থা গ্রহণ করা দরকার অর্থাৎ প্রয়োজনীয় ব্যবস্থা সেটা গ্রহণ করা হবে। তদন্তেই হয়তো বেরিয়ে আসবে এই ভুয়া প্রবেশপত্রটি আসলো কোথা থেকে। এবার ব্রাহ্মণবাড়িয়ায় দিনে দুপুরে এক কলেজ ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ওই ছাত্রীকে কলেজে আসা যাওয়ার সময় উত্ত্যক্ত করত স্থানীয় এক বখাটে। ঘটনার পর থেকেই ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী। পরে একটি মামলা দায়ের করা হলেও এখনো পর্যন্ত ভুক্তভোগীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার চাকসার গ্রামের হাজারি মিয়ার ছেলে সারোয়ার হোসেন 2 বছর ধরে সরাইল ডিগ্রি কলেজের এক ছাত্রীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত। গত 3 জানুয়ারি কলেজ থেকে বাড়ি ফিরছিল সেই ছাত্রী। পথে 6-7 জন সহযোগী মিলে তাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। আমার মেয়ে যে কদিন নিল, আমার মেয়ে তখন এর যে ক্লাস করলো না, আমার এই ছেলে কোনো কলেজেও পড়ে না, হে একটা রাস্তার ছেলে, হে বখাটের ছেলে, হে সবসময় মেয়েদের ডিস্টার্ব করে। জানা যায় অপহরণের পর থেকে বিভিন্ন মোবাইল নাম্বার থেকে ফোন করে হুমকি দিচ্ছে দুর্বৃত্তরা। প্রতিদিন কোনো না কোনো নাম্বার থেকে এরা ফোন দিতেছে। অলরেডি ভিকটিমের পরিবার থেকে থানায় 20টা নাম্বার সাপ্লাই করা হয়েছে, এই নাম্বার থেকে এরা আমাদের কল দিয়েছে, বাট এখন পর্যন্ত এই নাম্বার পর্যন্ত এরা ট্রেকিং করছে কি করছে না এটা পর্যন্ত বোঝা যাচ্ছে না। এই ঘটনায় সারোয়ারকে প্রধান আসামি করে সরাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে ভিকটিমের মা। চাই আমার মেয়ে কেমন চাই, তারপরে চাই। ঘটনার পর থেকে আতঙ্কে আছে শিক্ষার্থীরা। নারী পুরুষের সমান অধিকার দিচ্ছে, তার জন্য আমরা মা বাবা আমাদেরকে অনেক আশা ভরসা করে স্কুল কলেজে পাঠায়, কিন্তু রাস্তাঘাটে যে এরকম সমস্যা হয় তার জন্য আমার মা বাবা চিন্তা করে অবশ্যই আমাদের মারা দিতে চায় না স্কুল কলেজে, মেয়েদের বিপদ হতে পারে। এখন এমন অবস্থা, গত 5 দিন হয়ে গেল মেয়েটা নিখোঁজ, কোনো মা কোনো স্টুডেন্টকে এমনকি প্রাইমারি লেভেল পর্যন্ত স্কুলে যেতে দিচ্ছে না। তা তো মেয়েদের কিভাবে তুলে নেবে বখাটেরা, তাহলে আমাদের নিরাপত্তা আমরা কিভাবে দিব? আগামীতে আমার যে মেয়ে ঘর থেকে বের হতে যাবে না ভয়ে, আরেকজনের মেয়ে ঘর থেকে বের হতে যাবে না, এই প্রশাসন এত শিথিল কেন? এদিকে উদ্ধারের দাবিতে বিক্ষোভ করেছে সহপাঠী শিক্ষার্থী আর স্থানীয়রা। দ্রুত উদ্ধার করা না হলে আরো কর্মসূচি দেওয়া হবে বলেও জানায় বিক্ষোভকারীরা। জুমা আমাদের মাঝে ফিরে না আসে এবং আমরা যদি এই অপহরণকারীদের গ্রেফতার দেখতে না পাই, তাহলে আমরা আমাদের কঠিন থেকে কঠিনতর আন্দোলনের দিকে এবং সেই দিকে পদক্ষেপ নেব। অপহরণের 1 সপ্তাহ পার হয়ে গেল, এখনো কোনো কুলকিনারা করতে পারেনি পুলিশ। অভিযোগ উঠেছে পুলিশের তৎপরতা নিয়েও। আইন শৃঙ্খলা বাহিনী এটা আমাদের সাথে একটা নাটক সৃষ্টি করার চেষ্টা করতেছে। আমাদের মেয়ে আমরা ফেরত পাচ্ছি না, পাশাপাশি এদের কোন রকম যারা অপহরণ করেছে এই বখাটের যুবকদের কাউকে এখন পর্যন্ত তাদের ফ্যামিলির কাউকে গ্রেপ্তারও করতে পারেনি। কেন? এটা আমরা জবাব চাই। পুলিশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে, পরে অভিযুক্ত সারোয়ারের ভাবিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। তবে অপহৃত ছাত্রীকে উদ্ধারের চেষ্টা আছে জানিয়েছে পুলিশ। আমাদের উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং আমাদের পুলিশ সুপার মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার এবং এসপি সার্কেল মহোদয় এই মামলার তদন্ত তদারকির জন্য সর্বমে এবং ওনারা এই উদ্ধার অভিযানের সর্বাত্মক তথ্য উপাত্ত দিয়ে আমাদেরকে সহযোগিতা করতেছেন।
ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক, স্বাগত জানাচ্ছি আরো একবার। আপনারা দেখছেন ক্রাইম সিন। পাড়া মহল্লায় ইদানিং গড়ে উঠেছে নতুন নতুন কিছু গ্রুপ, বাড়ছে সহিংসতা, বাড়ছে অপরাধ। আর এসব গ্রুপের নেতৃত্ব দিচ্ছে উঠতি বয়সের কিছু তরুণ। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে কিছু বিশেষ এলাকায় তাদের উৎপাত এখন চোখে পড়ার মতো। এই কিছুদিন আগেও রাজধানীর উত্তরায় এরকম দুটি গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুন হন স্কুল ছাত্র আদনান কবির। ঘটনার পর থেকেই টনক নড়েছে প্রশাসনের। প্রথমে শখের বশে, এরপর দলগতভাবে এমন দুরন্তপনা কখনো কখনো বিপথে চালিত করে তরুণ মনকে। আর তাই একা থেকে পাড়ায় মহল্লায় তৈরি হয় ছোট ছোট গ্রুপ, যারা শেষ পর্যন্ত নাম লেখান দখলবাজিতে। শুরু হয় আধিপত্য বিস্তারের মরণ খেলায়। এ খেলার সব শেষ বলি উত্তরার কলেজ ছাত্র আদনান। আধিপত্য বিস্তার নিয়ে জীবন গেল তার। এলাকা ভিত্তিক গ্রুপ ডিস্কো বয়েজের সদস্যদের হামলায় অকালে জীবন হারালো আদনান। কিছুদিন আগেই যে সিটে জিপিএ 5 পায় সে। আমার কলিজাটাকে ফেলছে না, আমার কলিজার বিচার চাই, আপনারা বিচার করে। নিহতের পরিবারের দাবি, শুক্রবার বিকেলে ব্যাডমিন্টন খেলে বাড়ি ফেরার পথে তার উপর হামলা চালায় 7-8 জন যুবক। তারা চাপাতি দিয়ে আদনান কবিরকে কুপিয়ে আহত করে। গুরুতর অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ডন ও সাদাফ নামে দুজনকে আটক করেছে পুলিশ। একটু খেলে দিলে 1 ঘন্টা ওর ফ্রেন্ডের বাসায় গেছে, তো বাসায় গিয়ে সন্ধ্যার সময় বাসায় আসতেছিল, ওর সাথে আরো 2 জনের দেখা হয়েছে রাস্তায়, ওর ক্লাসমেট। তো ওদের সাথে কথা বলতেছে যে কি অবস্থা, এসে পরে ওরা আইসা ওদের মারছে। উত্তরা থানার এসআই জানালেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই হামলা হয়েছে। নিজেদের আধিপত্যকে কেন্দ্র করে আজকে এই ঘটনা ঘটায় আমাকে একজনকে অ্যারেস্ট করেছে। খোঁজ নিয়ে জানা যায়, তালাচাবি, মুখোশ, 9 স্টার, ডিস্কো বয়েজ সহ নানা নামে বিভিন্ন গ্রুপ রয়েছে উত্তরায়। আর এসব গ্রুপের মধ্যে ডিস্কো বয়েজের সাথে দ্বন্দ্ব ছিল নিহতের বড় ভাই জুবাইরের গ্রুপ 9 স্টারের সাথে। আর এই দ্বন্দ্বের জেরেই খুন হয়েছে আদনান। তাদের কথা হলো উত্তরা শহরে তারা 2 গ্রুপ ছাড়া অন্য কোনো গ্রুপ থাকবে না। কিছুদিন ধরেই এটা সংঘর্ষটা হচ্ছে এই 2 গ্রুপের মধ্যে। ম্যাক্সিমাম এদের বয়স আমরা শুনি যে 14 থেকে 16-17। রেগুলারই এদের কথা শুনতেছি যে কোথাও না কোথাও এরকম ছোটখাটো গন্ডগোল এরা করেই যাচ্ছে। যখন হায়ার লেভেলে যায়, যেমন আজকে চলে গেল আর কি, লাস্ট এন্ডে তো একটা মার্ডার আর কি। অপরাধ ও সমাজ বিশ্লেষকরা বলছেন, পারিবারিক ও সামাজিক বন্ধন নিয়তই দুর্বল হচ্ছে, যা অপরাধী করে তুলছে কিশোর তরুণদের। কোন রকম একটা ভ্যালুজের অবক্ষয় হচ্ছে। এখন এই অবক্ষয় ফ্যামিলি থেকে হতে পারে, অথবা শিক্ষার ক্ষেত্রে যারা আমাদেরকে দায়ের দায়িত্ব আছেন তারাও সেরকম কিছু আমাদের মধ্যে ইনভাইট করতে পারছেন না। কেউ হয়তো একটা গ্রুপের সাপোর্ট পেয়ে তখন এই সব দলে ভিড়ে যায়, এবং তা অনেকগুলি আবার অর্গানাইজডও আছে, জানেন, অনেক পলিটিক্যালি মোটিভেটেড পলিটিক্যাল গ্রুপ তাদেরকে রিক্রুট করে তারপরে এই ক্ষেত্রে আরো উৎসাহী করে। স্বাভাবিক রুটিন, সেই রুটিনটা কিন্তু আসলে আমি বলবো যে ছন্দপতন ঘটেছে। এই আকাশ সংস্কৃতি বলি, এই গ্লোবালাইজেশন বলি, এই টেকনোলজির এফেক্ট বলি, কিংবা এই আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের ফলে হাতে টাকা পয়সা বা এক ধরনের এই কনজুমারিজম যেটাকে আমরা বলছি, জিনিসপত্রের প্রতি লোভ, অ্যাট্রাকশন। উত্তরার আদনানের মতো সাম্প্রতিক রাজধানীতে এমন বেশ কয়েকটি ঘটনার শিকার হয়েছেন শিক্ষক, ছাত্র থেকে শুরু করে সাধারণ এলাকাবাসী। তাহলে এ থেকে উত্তরণের উপায় কি? প্রত্যেকটা পরিবার তার নিজস্ব চিন্তাধারা আছে, নিজস্ব ব্যাখ্যা আছে, কিন্তু এই ব্যাখ্যাটা হয়তো ব্যক্তিকেন্দ্রিক, ওই সমস্যা কেন্দ্রিক, কিন্তু আমাদের তো বৃহত্তরভাবে বুঝতে হবে। সেই কারণে সামাজিক গবেষণা করা দরকার। গবেষণার মাধ্যমে তথ্য নিয়ে আসতে পারি, এবং তথ্যের মাধ্যমে আমরা এই সমস্যাগুলোকে মোকাবিলা করতে পারি। তবে শুধু পারিবারিক ও সামাজিক অবক্ষয় রোধী নয়, এর সাথে স্থানীয় রাজনৈতিক প্রশ্রয় বন্ধ না হলে এমন সমস্যার সমাধান সম্ভব নয় বলে মনে করেন সমাজবিজ্ঞানীরা। পুলিশের সাথে মরুযুদ্ধে এবার নিহত হল গুলশানে জঙ্গি হামলার অন্যতম পরিকল্পনাকারী মারজান। তার সাথে বন্দুকযুদ্ধে আরো নিহত হয়েছে জঙ্গি নেতা সাদ্দাম। তাদের বিরুদ্ধে অভিযোগ বেশ কয়েকটি জঙ্গি হামলার। পুলিশ বলছে, জঙ্গি নেতা মারজান ও সাদ্দাম নিহত হলেও নতুন জঙ্গিদের ব্যাপারে তথ্য পেতে তাদের কোনো সমস্যা হবে না।
গত 6 জানুয়ারি ভোরে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় কাউন্টার টেরোরিজম ইউনিটের সাথে বন্দুকযুদ্ধে মারা যায় 90 জেএমবির 2 নেতা। একজন ঢাকার গুলশানে হোলি আর্টিজান হামলার অপারেশন কমান্ডার নুরুল ইসলাম মারজান, অপরজন জাপানি নাগরিক কুনিও হোশি সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি সাদ্দাম হোসেন। গোপন তথ্যের ভিত্তিতে বেড়িবাঁধ এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। সেখানে মারজান ও সাদ্দাম পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে এবং গুলি করে। পুলিশ পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে নিহত হয় জঙ্গিরা। রাতেই মরদেহ নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। নিহত জঙ্গি নেতা মারজান ও সাদ্দামের শরীরে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডক্টর সোহেল মাহমুদ এই তথ্য জানিয়েছেন। সাদ্দামের দেহে 3টি গুলি পেলেও মারজানের শরীরে কোনো গুলি পাওয়া যায়নি বলে জানান তিনি। এদিকে বন্দুকযুদ্ধে মৃত্যু হলেও জঙ্গি নেতাদের ব্যাপারে তথ্য পেতে কোনো সমস্যা হবে না বলে মনে করেন আইজিপি AKM শহীদুল হক। গুলশান ঘটনায় যেহেতু তারা সম্পৃক্ত ছিল, কাজে আমাদের তো তদন্ত অবশ্যই হয়েছে। সাদ্দাম, তার বিরুদ্ধে 5টি মামলা চার্জশিট হয়েছে, আর 5টি মামলা তদন্তাধীনে আছে। মারজান এবং সাদ্দাম যা যা ঘটনা ঘটেছে, যা যা করছে, কিভাবে আসলো, সব পুরো তথ্য আমাদের কাছে আছে। কাজে আমাদের মামলা তদন্তে আর কোনো তথ্য দরকার নেই, আমরা যথেষ্ট তথ্য পেয়েছি। 2016 সালের এপ্রিলে 90 জেএমবির বিভিন্ন হামলা সমন্বয় করার দায়িত্ব পায় মারজান। তার সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল 90 জেএমবি নেতা তামিম চৌধুরী ও অন্যদের। 1 জুলাই হোলি আর্টিজানে হামলা এবং 20 জনকে হত্যার তথ্য ও ছবি পাঠানোর মাধ্যম ছিল মারজান। গত 10 সেপ্টেম্বর আজিমপুরের আস্তানা থেকে গ্রেপ্তার হয়েছিল মারজানের স্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আত্মসমর্পণ না করলে অন্য জঙ্গিদেরও একই পরিণতি হবে। মারজান, সাদ্দাম এই দুজনের নিহত হওয়ার পরে এরা অনেকটাই নিষ্ক্রিয় হবে বলে আমরা বিশ্বাস করি। আমাদের নিয়ন্ত্রণে রয়েছে, কাজেই হয় এরা আমাদের কাছে সারেন্ডার করছে একের পর এক, নতুবা বন্দুক যুদ্ধে তারা নিহত কিংবা আমাদের কাছে ধরা পড়ছে। মন্ত্রী জানান, পালিয়ে থাকা জঙ্গিদের ধরতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধরা পড়বে জঙ্গি মুসাও। যমুনা টেলিভিশন সবসময় আপনাদের পাশে আছে। যে কোনো অপরাধের ঘটনা আমাদের জানান আপনার মুঠোফোন, SMS অথবা ইমেইলের মাধ্যমে। দর্শক, এ পর্বে আমরা জানাতে চাই, আপনার আশেপাশে কোথাও যদি অপরাধী বা সন্ত্রাসী বাহিনীর খোঁজ আপনার কাছে থাকে, তাহলে কোথায়, কিভাবে তা জানাবেন। জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত কোনো ব্যক্তির তথ্য আপনাদের কাছে অথবা অন্য কোনো অপরাধের সঙ্গে যদি কারো এরকম সম্পৃক্ততা আছে, এরকম তথ্য আমাদেরকে জানাবেন। যারা তথ্য দিচ্ছে তাদের ডেফিনেটলি অপশন দুটোই আছে, তারা তাদের পরিচয় দিতে পারে অথবা পরিচয় না দিলেও কিন্তু আমরা আমাদের কার্যক্রম গ্রহণ করে থাকি, এবং পরিচয় দিলেও কখনোই আমরা তাদের পরিচয় এটা প্রকাশ করব না, এটা নিশ্চিত। সেক্ষেত্রে আপনারা আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে আপনারা এই প্রথমে আমাদের যে একটা ফেসবুক আছে সেখানে দিতে পারেন। এই প্রেক্ষিতে কিন্তু আমরা আমাদের অ্যাপসগুলি চালু করেছি আমরা। দর্শক, আপনার চারপাশে ঘটে যাওয়া যে কোনো অপরাধের খবর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো যেমন আপনার দায়িত্ব, তেমনি সেগুলো নির্ভয়ে নিঃসংকোচে প্রচার করা আমাদের দায়িত্ব, ক্রাইম সিনের দায়িত্ব। দেখা হবে আগামী পর্বে ভিন্ন কোনো অপরাধের খবর নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। মনে রাখবেন, আপনার সচেতনতাই পারে আপনাকে নিরাপদ